মায়ানমারের ভূমিকম্পে ২,০০০-এরও বেশি মানুষের মৃত্যু। সংখ্যাটা বহুগুণ বাড়বে বলেই ধরে নেওয়া যায়। এই ভূমিকম্পে যে শক্তি নির্গত হয়েছে তা ৩৩৪টি পরমাণু বোমা একসঙ্গে ফাটানো হলে যে শক্তি বের হয় তার সমান। গোটা বিশ্বে গত ২ বছরে হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবথেকে শক্তিশালী। জমি থেকে ৭০০ কিলোমিটার নিচেও ভূমিকম্পের কেন্দ্র হতে পারে, কিন্তু এই ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। রিক্টার স্কেলে কম্পনের পরিমাপ ৭.৭। ব্যাংককের নরম মাটি বা ফ্ল্যাট প্লেনে এ ধরনের ভূমিকম্প অনেক বেশি ক্ষয়ক্ষতি করতে পারে, কারণ এ ধরনের মাটিতে জলের পরিমাণ বেশি। ফলে কম্পনের সময় ওই পলি মাটি তার নিজস্ব শক্তি হারিয়ে কার্যত তরলের মতো আচরণ করে। আর এখানেই উদ্বেগ কলকাতা সহ আমাদের রাজ্যের বহু অঞ্চলকে ঘিরে। গাঙ্গেয় পলিমাটি বা ফ্ল্যাট প্লেনের উপরে আমাদের বসবাস। হিমালয় এখনো গঠিত হচ্ছে। এখানেও কি হতে পারে এরকম ভূমিকম্প? যদি এখানে এ ধরনের ভূমিকম্প ঘটে, তার পরিণতি কি হবে মায়ানমারের থেকেও সাংঘাতিক। ভূমিকম্প নিয়ে নানা প্রশ্ন এখন সবার মুখে মুখে, আতঙ্ক রয়েছে। কারণ মাঝে মধ্যেই ছোটখাটো নানা ভূমিকম্পের অভিজ্ঞতা কিন্তু আমাদের প্রায়শই হচ্ছে। আজকের এই ছোট্ট এপিসোডটিতে আপনাদের সামনে নিয়ে আসব ভূমিকম্প নিয়ে নানা অজানা তথ্য। এই কাজে আমাকে সহায়তা করেছেন আনন্দবাজারের প্রাক্তন সাংবাদিক এবং ভূবিজ্ঞানের তরুণ শিক্ষক স্বর্ণাব দেব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে বাড়ির ছোটদেরও দেখাবেন এবং সেই সঙ্গে একটা লাইক দিয়ে এটিকে আরো মানুষের কাছে তুলে ধরতে সাহায্য করবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এক গগনচুম্বী বহুতলের উপর থেকে জল উপচে প্রবল বেগে নেমে আসছে স্রোতের মতো। কাঁপছে ভবনটি। মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতলটি। সমাজ মাধ্যমের দৌলতে এই ভয়ানক ভিডিওটি দেখে ফেলেছেন অনেকেই। ব্যাংককের এই ভিডিওর পাশাপাশি মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখন ধুলোয় মেশা ঘরবাড়ি। যেন এক নেই রাজ্য, যেখানে খাদ্য, পানীয়, চিকিৎসা কিছুই নেই। আছে শুধু লাশ আর ধ্বংসস্তূপে চাপা পড়েও হৃদযন্ত্র সচল থাকা মানুষের বাঁচার আকুতি, যা বিচলিত করছে তামাম বিশ্বের মানুষকে। আমেরিকান ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা বা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে ২৮ মার্চ গত শুক্রবার মায়ানমারের পাশাপাশি ব্যাংকক এবং চীনের একাংশেও যে ভয়ানক ভূমিকম্পটি হয়, রিক্টার স্কেলে তার কম্পনের মাত্রা ছিল ৭.৭। এরপরে ঘটেছে আরও ৩টে ৮টার শক। কিন্তু এই সংখ্যা থেকে এই ভূমিকম্পের ভয়াবহতা একেবারেই বোঝা যাবে না। কেন? ইউএসজিএস বলছে গত ২ বছর বিশ্ব জুড়ে হওয়া ভূমিকম্পের মধ্যে এটা সবথেকে শক্তিশালী। ভূমিকম্পের উপকেন্দ্র মায়ানমারের শহর মান্দালয় থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে। এখানে একটু জেনে রাখা দরকার, ভূমিকম্পের ক্ষেত্রে মাটির নিচে যেখানে কম্পনের উৎপত্তি তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র বা সেন্টার, আর সেই কেন্দ্র থেকে ঠিক খাড়াই মাটির উপরের অংশকে বলে উপকেন্দ্র। ভূমিকম্পের ক্ষেত্রে এই কেন্দ্র বা সেন্টারে সবার প্রথমে কাঁপুনি শুরু হয়। সেখান থেকে চারপাশে গোল করে বৃত্তাকারে ছড়িয়ে পড়ে এই কাঁপুনি। এই কাঁপুনি বা কম্পন কেন্দ্র থেকে উপকেন্দ্রে মানে মাটির উপরে সরাসরি এসে ধাক্কা দেয়। তাই উপকেন্দ্রে ক্ষয়ক্ষতিটা হয় সবচেয়ে বেশি। ভূমিকম্পের কেন্দ্র মাটির যত গভীরে হয় তত ক্ষয়ক্ষতি কম হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভূপৃষ্ঠের অনেক গভীরে, মানে প্রায় ৭০০ কিলোমিটার গভীরেও এই ভূমিকম্পের কেন্দ্র হতে পারে। কিন্তু মায়ানমারের এই ভূমিকম্পটি কিন্তু তা হয়নি। এখানে ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির মাত্র ১০ কিলোমিটার নিচে, আর তাতেই প্রবলভাবে দুলে উঠেছে পায়ের মাটি। এখন প্রশ্ন হলো, এই ভূমিকম্প কেন হয়? ভূপৃষ্ঠ বা আর্থ ক্রাস্ট কতগুলো প্লেট বা পাত দিয়ে গঠিত। এই পাতটি যেখানে শেষ হচ্ছে তাকে বলে পাত সীমান্ত। মানে আপনি যদি একটি পাউরুটির টোস্টের কথা ভাবেন, তাহলে সেই টোস্টের কিনারাটা মানে কালো অংশটাকে আমরা পাত সীমান্ত বলে থাকি। বিজ্ঞানীরা জানাচ্ছেন
এই পাতগুলো কিন্তু স্থির হয়ে নেই, সবসময় অতি ধীর গতিতে এগুলো চলাচল করছে। কখনো কখনো তা চলে আসে পরস্পরের দিকে, আবার কখনো কখনো তা চলে যায় পরস্পরের উল্টে দিকে। এই পাতের চলনের ফলে একটি পাত অন্য পাতকে ধাক্কা দিলে বা মুখোমুখি সংঘর্ষ হলে ভারী পাতটি হালকা পাতের নিচে ঢুকে যায়। আবার অনেক সময় পরস্পরের মুখোমুখি সংঘর্ষের পরে দুটি পাত একে অপরের পাশ কাটিয়ে চলেও যায়, তার থেকেও ভূমিকম্পের সৃষ্টি হয়। এই কম্পনকে মাপা হয় রিক্টার স্কেলে। রিক্টার স্কেলে 1 থেকে 10 পর্যন্ত পরিমাপ করা হয়। কম্পন যত বেশি, রিক্টার স্কেলে তার মাত্রাও তত বেশি। সাধারণত রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 6-এর বেশি হলে জোরালো ভূমিকম্পের ইঙ্গিত থাকে। কম্পনের মাত্রা 6-এর থেকে যত বেশি হয় তত জোরালো হয় ভূমিকম্প। আর তা যদি মাটির খুব গভীরে না হয় তাহলে পাল্লা দিয়ে বাড়তে থাকে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি। এ তো গেল ভূমিকম্পের কারণ। এবার মায়ানমারের প্রসঙ্গে আসা যাক। মায়ানমারে ভূমিকম্প খুব একটা বিরল নয়। 1930 থেকে 1956 সালের মধ্যে এই দেশ 6 বার রিক্টার স্কেলে 7 মাত্রার বেশি ভূমিকম্প দেখেছে। গোটা বিশ্বে রিক্টার স্কেলে 7 মাত্রার কম্পন বছরে গড়ে 12টির মতো হয়ে থাকে। তবে বিপুল ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির কারণেই মায়ানমারের এই মহা বিপর্যয় উদ্বেগ জাগিয়েছে। এবার আমরা একটি খুব ইন্টারেস্টিং বৈজ্ঞানিক তথ্য নিয়ে আলোচনা করব খুব সহজ ভাষায়। প্রশান্ত মহাসাগরের চারপাশে ভূমিকম্প এবং ভূগর্ভের অস্থির অবস্থাটা বোঝানোর জন্য বিশেষজ্ঞরা একটা কাল্পনিক বলয় তৈরি করেছেন। একে বলে আগ্নেয় মেঘলা। এই আগ্নেয় মেঘলা এলাকাতে প্রায় ভূমিকম্প ঘটে। যেমন ধরুন, মায়ানমারের ঠিক পরেই টোঙ্গা দ্বীপেও ভূমিকম্প হয়েছে। সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশ জাপান কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আগাম সতর্কতা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়ে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি অনেকটাই কমিয়ে ফেলেছে। প্রশান্ত মহাসাগরের পাশাপাশি মায়ানমারকে ভূতাত্ত্বিকভাবে বিশ্বের অন্যতম অস্থিতিশীল এলাকা হিসেবে ধরা হয়, কারণ এদেশের নিচে রয়েছে ছোট বড় মিলিয়ে 4টি পাত। এই 4টি পাত হলো ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা মাইক্রোপাত। এই 4টির মধ্যে ইউরেশীয় এবং ভারতীয় পাত পৃথিবীর প্রধান 7টি বড় পাতের তালিকায় রয়েছে। এই দুটি পাতের মুখোমুখি সংঘর্ষেই এমন একটা ঘটনা ঘটেছে যা জেনে অবাক হয়ে যাবে। এই দুটি পাতের সংঘর্ষের ফলেই কিন্তু হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। বুঝতেই পারছেন কত বড় ছিল সেই সংঘর্ষ। আবার 2004-এ বার্মা পাতের নিচে ভারতীয় পাত ঢুকে যাওয়ায় সুনামির মতো মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল। মায়ানমারের উত্তর থেকে দক্ষিণে প্রায় 1200 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে সাংহাই চ্যুতি বা ফল্ট। এই চ্যুতি বরাবর স্ট্রাইক স্লিপ মুভমেন্ট বা ভারতীয় এবং ইউরেশীয় পাতের মুখোমুখি কিন্তু একে অপরকে পাশ কাটিয়ে যাওয়ার জেরে এই মহা বিপর্যয় ঘটেছে। শুধু মান্দালয়ে প্রায় 15 লক্ষ মানুষ বসবাস করেন। কাজেই বুঝতে পারছেন কি বিপুল সংখ্যক মানুষ এই ভয়ঙ্কর কম্পনের আওতায় চলে এসেছে। শুধু ভূকম্প নয়, বিধ্বংসী ভূকম্পের পরে আফটার শক বা পরবর্তী কম্পনেও জারি থাকে ধ্বংসলীলা। এই মায়ানমারের ভূকম্পের ক্ষেত্রেও গোদের উপরে বিষ পড়ার মতো আফটার শকই বাড়িয়েছে আরো ক্ষয়ক্ষতি। এবার আসবো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভূমিকম্প কতটা ক্ষতি করবে তা কিন্তু নির্ভর করে মাটির প্রকৃতির উপরেও। ব্যাংককের নরম মাটিতে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে। তবে ওই ফল্ট বা চ্যুতি সংলগ্ন অঞ্চলে উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে ভূমিকম্প প্রতিরোধ ভবন বা বহুতল নির্মাণ সম্ভব, কিন্তু অধিক খরচ সাপেক্ষ বলে অনেক ক্ষেত্রেই তা করা হয় না। মান্দালয়ের একাংশে আয়ারওয়ার্দী নদীতে বন্যায় জমা পলি মাটিতে যত্রতত্র বড় বড় বাড়ি তৈরি হয়েছে, যা পরিস্থিতি করে তুলেছে আরো ভয়াবহ। এই মাটিতে জলের পরিমাণ বেশি, ফলে কম্পনের সময় ওই পলি মাটি শক্তি হারিয়ে তরলের মতো আচরণ করেছে। সে কারণে বহুতলগুলো একের পর এক ধসে পড়েছে, কারণ মাটির পক্ষে তাকে ধরে রাখার ক্ষমতা কার্যত থাকে না। এই তথ্য কি আপনাকে একটু আতঙ্কিত করলো? ঠিকই ভেবেছেন। ঠিক এখানেই উদ্বেগ কলকাতা সহ আমাদের রাজ্যের বহু অঞ্চলকে ঘিরে। গাঙ্গেয় পলিমাটি বা ফ্ল্যাট প্লেনের উপরেই আমাদের বসবাস।
হিমালয় গঠনের কাজ এখনো চলছে। তার ফলে কোনোদিন যদি এখানে বড় ধরনের কোনো ভূমিকম্প ঘটে, তার পরিণতি কি হবে মায়ানমারের থেকেও সাংঘাতিক। কারণ আমাদের এখানে কি প্রযুক্তিতে বাড়ি তৈরি করে আমাদের প্রমোটারেরা, তা তো আমরা সবাই জানি। এমনিতেই কলকাতা হাওড়াতে বাড়ি হেলে পড়ার খবর দেখতে আমরা প্রায় অভ্যস্ত হয়ে গেছি। আগেই বলেছি, হিমালয় পর্বতের সৃষ্টির পেছনে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের মুখোমুখি সংঘর্ষের কথা। এই পাত দুটি এখনো গতিশীল অবস্থায় রয়েছে, তাই এই এলাকাটা এখনো অস্থির। হিমালয়ের গঠন এখন চলছে, ফলে হিমালয় সংলগ্ন বিভিন্ন অঞ্চলে মাঝে মধ্যেই কম্পনের সৃষ্টি হয়। তার জেরে দার্জিলিং সিকিম রিজিয়ন তো বটেই, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের এক বিস্তীর্ণ অঞ্চলও ভূমিকম্প প্রবণ। দার্জিলিংয়ে উদ্বেগ বাড়ায় এই অঞ্চলে অপরিকল্পিতভাবে নগরায়ন। পাহাড়ি অঞ্চলের ঢালে এবং অন্যান্য জায়গায় কোনো রকম নিয়ম না মেনে ঘরবাড়ি তৈরি হচ্ছে। নিয়ম যা রয়ে গেছে সব খাতায় কলমে, ফলে মৃদু কম্পনের ফলেও ক্ষয়ক্ষতি মারাত্মক হতে পারে। এ তো গেল উত্তরবঙ্গের কথা। এবার আসা যাক দক্ষিণবঙ্গে। এ রাজ্যের সুন্দরবন সহ দক্ষিণ 24 পরগনার একটি বড় অংশ নিয়েও আশঙ্কার কালো মেঘ রয়েছে। সেই তুলনায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি অংশ ভূমিকম্প প্রবণ মানচিত্রের মাঝারি স্তরে রয়েছে। গোটা দেশের নিরিখে ভারতের উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা। এই জোনে রয়েছে রাজ্যের আলিপুরদুয়ার এবং সংলগ্ন এলাকা। একই অবস্থা গুজরাতের একাংশেও। ভুজের সেই ধ্বংসলীলা নিশ্চয়ই অনেকের মনে আছে। এর পরের স্তরেই রয়েছে হিমালয় সংলগ্ন উত্তর ভারতের অঞ্চলগুলি। ভূগর্ভের পাতের চলাচলই এই অঞ্চলে ধস এবং ভূমিকম্পের মুখ্য কারণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকৃতিকে নিয়ন্ত্রণ বা ভূমিকম্প রুখে দেওয়ার সাধ্য আমাদের নেই, কিন্তু আমরা যেটা করতে পারি তা হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার, সচেতনতা বৃদ্ধি এবং নগরায়নে কড়া নিয়ম চালু করা। কিন্তু তা হচ্ছে কি? প্রশ্নটা হলো, বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? আমরা বরং এই প্রমোটার রাজের জয়গান করেই নিশ্চিন্তে নিদ্রামগ্ন হই আর সোশ্যাল মিডিয়ায় মায়ানমারের ধ্বংসলীলা দেখে আঁতকে উঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। মাসে মাত্র 29 টাকা খরচ করে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন, তাতে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।